আজকে আলোচনা করব বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য কাকে বলে, তার কি বৈশিষ্ট্য রয়েছে, তার গুরুত্ব কি রয়েছে, তার ধ্বংসের কারণগুলি কি কি, এবং এই জীববৈচিত্র্য টাইপ কত ধরনের জীববৈচিত্র্য রয়েছে সেগুলো সম্বন্ধে আজকে আরো আলোচনা করব। তো প্রথমে দেখা হচ্ছে মিনিং। এই জীব বৈচিত্র্য শব্দটি দুটি শব্দ থেকে এসেছে। বায়ো শব্দটি এসেছে বায়োলজিক্যাল, ও ডাইভার্সিটি শব্দটাই এসেছে ডাইভার্সিটি থেকে। অর্থাৎ এই দুটি শব্দ থেকে এসেছে বায়োডাইভার্সিটি, যার অর্থ হচ্ছে জীব বৈচিত্র্য। এই জীব বৈচিত্র্য কথাটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার জে রোজেনকে। ওয়াল্টার 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 জে রোজেনও বলতে পারো বা রোসেনও বলতে পারো। ওয়াল্টার জে রোসেন কত সালে না 1968 সালে এই জীব বৈচিত্র্য কথাটি প্রথম তিনি ব্যবহার করেন। আরেকটা কথা বলে রাখি যে এই জীব বৈচিত্র্য সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করেন বা বিস্তারিতভাবে ধারণা দেন প্রথম তিনি কে না উইলসন। এই জন্য এই উইলসনকে জীব বৈচিত্র্যের জনক বলা হয়। কেন জিনিসটা বোঝা গেল? যে এই উইলসন মানে এই জীববৈচিত্র্য সম্বন্ধে বিস্তারিতভাবে ধারণা দিয়েছিলেন বা আলোচনা করেছিলেন, তার জন্য একে এই উইলসনকে জীববৈচিত্র্যের জনক বলা হয়। কিন্তু যদি প্রথম ব্যবহার কে করেছিলেন সেটা হচ্ছে ওয়াল্টার জে রোসেন। কত সালে? 1968 সালে। তাহলে এটা গেল হচ্ছে মিনিং। এরপরে দেখো হচ্ছে ডেফিনেশন। ডেফিনেশন ডেফিনেশন কি? ডেফিনেশন যদি সাধারণভাবে বলা যায়, ধরে নাও এটা হচ্ছে কোনো একটা অঞ্চল। এই অঞ্চলের মধ্যে উদ্ভিদ আছে এবং এখানে হচ্ছে ধরে নাও প্রাণী মানুষ আছে। তাহলে এই পুরো অঞ্চলটায় উদ্ভিদ এবং প্রাণী বসবাস করে যে বৈচিত্র্যপূর্ণ জগৎ গড়ে তুলছে তাকে বলা হয় জীব বৈচিত্র্য। অর্থাৎ জীবরা বসবাস করে যে বৈচিত্র্যপূর্ণ জগৎ বা অঞ্চলটা সৃষ্টি করছে তাকে বলা হচ্ছে জীব বৈচিত্র্য। সাধারণভাবে বা স্পষ্ট ধারণে বলতে গেলে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে উদ্ভিদ এবং প্রাণী পরস্পরে বসবাস করে যে বৈচিত্র্যপূর্ণ জগৎ গড়ে তুলছে বা জগৎটাকে সৃষ্টি করছে তাকে বলা হচ্ছে জীব বৈচিত্র্য। বোঝা গেছে? এবার আসবো হচ্ছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য প্রথম রয়েছে ক্রমবিবর্তন। জীববৈচিত্র্য প্রাকৃতিক পরিবেশের ক্ষেত্রেও প্রত্যেকটি জীবে বা উদ্ভিদে পরিবেশের সঙ্গে অস্তিত্ব সংগ্রাম করছে। যে জীব অস্তিত্ব সংগ্রামে হেরে যাবে, ঠিক আছে, তা হচ্ছে পরবর্তীকালে বিলুপ্ত হয়ে যাবে, এটা তো জানি। যেমন হচ্ছে ডাইনোসর অতীতকালে ছিল, কিন্তু সেটি হচ্ছে পরিবেশের সাথে মানিয়ে নিতে পারেনি, তার জন্য বর্তমান দিনে সে বিলুপ্ত হয়ে গেছে। আবার রেড পান্ডাও ছিল অতীতকালে, কিন্তু পরিবেশের সাথে মানিয়ে নিতে পারেনি বা বিভিন্ন কারণে সেটা বিলুপ্ত হয়ে গেছে। তাহলে এটাই বলছে যে অস্তিত্বের সঙ্গে যদি পরিবেশে যদি টিকে থাকতে হয়, অর্থাৎ জীব বৈচিত্র্য সর্বদা হচ্ছে পরিবর্তনশীল। যদি সে অস্তিত্বের সঙ্গে টিকে থাকে তাহলে বা অস্তিত্ব সংগ্রামে যদি সে পরাজিত হয়ে যায় তাহলে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। আর যদি অস্তিত্ব সংগ্রামে টিকে থাকে তাহলে পরবর্তীকালে টিকে থাকবে। বোঝা গেছে? সেটা হচ্ছে ক্রমবিবর্তন। যেমন যদি উদাহরণ হিসাবে বলা যায় যে ক্রিটেসিয়াস যুগে যে সরীসৃপ বা ডেভোনিয়ান যুগে মাছের উদ্ভব ঘটেছিল, কিন্তু ক্রিটেসিয়াস যুগে কি হয়েছে? ডাইনোসরের বিলুপ্তি, যেটা আমি বললাম, ডাইনোসরের বিলুপ্তি হয়ে গেছিল, অর্থাৎ জীবেদের ক্রমবিবর্তন ঘটেছিল। এবার হচ্ছে সেকেন্ড নাম্বার হচ্ছে অসম বন্টন। অসম বন্টনটা কি? আমি হচ্ছে তিনটা অঞ্চল ধরে নিচ্ছি, এটা একটা অঞ্চল, এটা একটা অঞ্চল, আর হচ্ছে এটা একটা অঞ্চল। এটা হচ্ছে মরু অঞ্চল, এটা হচ্ছে মরু অঞ্চল, এটা হচ্ছে জলাভূমি অঞ্চল, আর এটা হচ্ছে তৃণভূমি অঞ্চল বা বনভূমি অঞ্চল। তাহলে এই প্রত্যেকটি অঞ্চলের মধ্যে জীবেদের অস্তিত্ব সমানভাবে বন্টিত নয়। কেন নয়? সেখানে জলবায়ু আলাদা বা সেখানকার প্রাকৃতিক পরিবেশ আলাদা। তাহলে এটাই বলতে চাইছে যে পৃথিবীর কোনো অঞ্চলেই সমানভাবে জীববৈচিত্র্য বন্টিত নয়। যেমন হচ্ছে মরু অঞ্চলে জীববৈচিত্র্যের পরিমাণ অনেক কম, নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে জীববৈচিত্র্যের পরিমাণ অনেক বেশি। তাহলে এটা হচ্ছে অসম বন্টন। বিপুল প্রজাতির সম্ভার।
অর্থাৎ এটা একটা ধরে নাও জীব প্রজাতি, বা এটা হচ্ছে একটি জীববৈচিত্র্য অঞ্চল। এই জীববৈচিত্র্য অঞ্চলের মধ্যে উদ্ভিদ থাকবে, প্রাণী থাকবে, বিভিন্ন সরীসৃপ থাকবে, ঠিক আছে, জলাভূমি থাকবে, বনভূমি থাকবে। তাহলে ওটাই বলছে যে একটা পুরো জীববৈচিত্র্য অঞ্চলের মধ্যে বিপুল প্রজাতির উদ্ভিদ হোক, প্রাণী হোক, বিভিন্ন ধরনের কীট পতঙ্গ হোক, সমস্ত কিছু সেই জীববৈচিত্র্যের মধ্যে অন্তর্গত থাকবে। বোঝা গেল বিপুল প্রজাতির সম্ভারটা। এরপরে 4 নাম্বার রয়েছে বাস্তুতন্ত্রের বিভিন্নতা। এটা দেখো, এটা ধরে নাও তৃণভূমি, এটা হচ্ছে জলাভূমি, এটা হচ্ছে ধরে নাও মরুভূমি, আর এটা হচ্ছে অরণ্য। তাহলে এটা একটা পুরো জীব বৈচিত্র্য। এই জীব বৈচিত্র্যের মধ্যে বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র আছে, আছে তো বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র আছে। অর্থাৎ একটি জীব বৈচিত্র্যের মধ্যে বিভিন্ন ধরনের বা বিভিন্ন প্রজাতির বাস্তুতন্ত্রের বিভিন্নতা লক্ষ্য করা যাবে। বোঝা গেছে? অর্থাৎ তুমি যে অঞ্চলে বসবাস করছো সেখানে শুধু মানুষ নিশ্চয়ই নয়, তার পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের পশু পাখিও আছে, কীটপতঙ্গ রয়েছে, তাই না? তা এটাই বলছে যে একটা বাস্তুতন্ত্রের একটি জীববৈচিত্র্যের মধ্যে বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্রের লক্ষ্য করা যাবে। দেখো এর হচ্ছে টাইপ বা হচ্ছে এর শ্রেণী বিভাগগুলো বলতে পারো। তাহলে এর শ্রেণী বিভাগ বা এর 3টি স্তর রয়েছে। একটা কি জন্মগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, আর একটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তো জন্মগত বৈচিত্র্য বলতে বোঝায় যে কোনো জীব প্রজাতির মধ্যে যে গঠন ও প্রাকৃতিকগত পার্থক্য, জিনগত বিভিন্নতা থাকে তাকে জন্মগত বা জিনগত বৈচিত্র্য বলে। অর্থাৎ একই প্রজাতিগত বিভিন্ন জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের যে পার্থক্য তাকে বলা হচ্ছে জিনগত বৈচিত্র্য। দেখো এবারে জিনিসটা দেখো, এটা একটা মানুষ, এটা একটা মানুষ ধরে নাও। তাহলে এই মানুষের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো রয়েছে তার পরবর্তী প্রজন্ম বা তার সন্তানেরও সেই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো একই হবে, হবে কি না? মানুষের ছেলে, সে মানুষের বৈশিষ্ট্য একই হবে। আরেকটা হচ্ছে ধরে নাও একটা হচ্ছে কোনো বাঘের, এটা ধরে নাও কোনো একটা বাঘ বটে, বাঘের যে সন্তান তার হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য একই হবে। অর্থাৎ মানুষের তুলনায় বাঘের চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা হবে। তো এর যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ছিল, গুণগত বৈশিষ্ট্যগুলো ছিল, সেই গুণগত বৈশিষ্ট্য তার পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হয়ে যাবে। সেরকম মানুষেরও যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ছিল পরবর্তী প্রজন্মে সেটা স্থানান্তরিত হয়েছে। এটাই বলছে জিনগত হচ্ছে বৈচিত্র্য। অর্থাৎ প্রত্যেকটি প্রজাতির মধ্যে যে জিনগত বিভিন্নতা রয়েছে বা পরবর্তী প্রজন্মে সেই জিনগত বৈচিত্র্যকে স্থানান্তরিত করে দিচ্ছে তাকে বলা হচ্ছে জন্মগত বৈচিত্র্য। বোঝা গেল? এবার হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্যটা বলতে বোঝায়, দেখো যে কোনো একটা অঞ্চল, এটা একটা অঞ্চল ধরে নিচ্ছি, এই অঞ্চলে উদ্ভিদ, প্রাণী, কীটপতঙ্গ, হ্যান ত্যান বহুত কিছু রয়েছে। তাহলে কোনো একটা অঞ্চলে যত সংখ্যক উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি বসবাস করছে তার সংখ্যাকে প্রজাতিগত বৈচিত্র্য বলে। অর্থাৎ যদি তোমাদের নিজেদের গ্রাম বা পার্শ্ববর্তী অরণ্য অঞ্চলটাকে ধরে নাও, তাহলে সেখানে যে উদ্ভিদ এবং প্রাণী বসবাস করছে সেই বসবাসকারী উদ্ভিদ প্রাণীর সংখ্যাটাকে বলা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। আর এটা একটা উদাহরণ যদি মনে রাখো তাহলে কি, যে বর্তমানে পৃথিবীতে কত সামথিং 1.4 কোটির মতো মানে জীব প্রজাতি বিদ্যমান রয়েছে। এরপর আসবো আমরা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে বোঝায় যে এখানে একটা অঞ্চল রয়েছে, এই অঞ্চলে উদ্ভিদ এবং প্রাণীদের বসবাসের উপযোগী পরিবেশ, ও জীব গোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য। অর্থাৎ তোমাদেরকে প্রথমে যে একটা ছবি এঁকেছিলাম না, সেই অর্ধেক অর্ধেক করে দেখি। তাহলে এখানে ধরে নাও উদ্ভিদ রয়েছে, এখানে আমাদের হচ্ছে প্রাণী রয়েছে। তাহলে এই উদ্ভিদ এবং প্রাণী, কোনো একটা অঞ্চলে উদ্ভিদ এবং প্রাণী বসবাসের যে উপযোগী পরিবেশটা সৃষ্টি হচ্ছে সেই পরিবেশটাকেই বলছে বা পরিবেশটাকে বা জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্যটা সৃষ্টি হচ্ছে তাকে বলেছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বোঝা গেছে? যদি উদাহরণ হিসেবে ধরা যায় যে বনভূমি, বনভূমি বনভূমিতে পশুদের বসবাসের উপযোগী পরিবেশ, তৃণভূমি, তৃণভূমি তারপরে আরো মনে রাখতে পারো যে কৃষিভূমি, পুকুর, হ্যাঁ, বা পার্বত্য অঞ্চল বা কোনো মরুভূমি, এগুলো উদাহরণ হিসাবে এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের উদাহরণ হবে। দেখো হচ্ছে মেজারমেন্ট অফ বায়োডাইভার্সিটি। বিজ্ঞানী যে হোয়াইটেকার 1972 সালে
এই জীববৈচিত্র্যের ক্ষেত্রমানের উপর ভিত্তি করে 3টি ভাগে ভাগ করে। কি? আলফা, বিটা, গামা। আলফা বৈচিত্র্য বলতে কি বোঝাচ্ছে? যে কোনো একটা অঞ্চলে, পুরো একটা অঞ্চল, তার মধ্যে তার ওই পুরো একটা অঞ্চলের মধ্যে ছোট্ট কোনো একটা অঞ্চলের মধ্যে যে জীবেদের যে বৈচিত্র্য, তাকে বলা হচ্ছে আলফা বৈচিত্র্য। অর্থাৎ যদি উদাহরণ হিসেবে ধরা যায়, সুন্দরবন অঞ্চল দেখো। সুন্দরবন অঞ্চলেতে অনেক দ্বীপ রয়েছে, গাদা গাদা দ্বীপ রয়েছে, ছোট বড় গাদা দ্বীপ রয়েছে। তাহলে এই পুরো অঞ্চলটার মধ্যে যখন এই একটা দ্বীপের মধ্যে উদ্ভিদ এবং প্রাণী বা জীবেদের মধ্যে যে বৈচিত্র্যটা, তাকে বলা হচ্ছে কি আলফা বৈচিত্র্য। জিনিসটা বুঝে গেল? পুরো অঞ্চলের মধ্যে কোনো একটা ছোট্ট অঞ্চলের বা কোনো একটা ছোট্ট দ্বীপের মধ্যে যে বৈচিত্র্য, তাকে বলা হচ্ছে আলফা বৈচিত্র্য। আর বিটা বৈচিত্র্যটা কি? পুরো একটা অঞ্চলের মধ্যে এই ছোট দুটি অঞ্চলের মধ্যে যে বৈচিত্র্য, পরস্পরের মধ্যে যে বৈচিত্র্য, তাকে বলছে বিটা। অর্থাৎ সুন্দরবন অঞ্চলের দ্বীপেই দেখো যে সুন্দরবন অঞ্চলে অনেক দ্বীপ রয়েছে, তাহলে এ একটা দ্বীপের বৈচিত্র্য এবং এ একটা আলাদা দ্বীপের বৈচিত্র্য যখন আলাদা আলাদা হচ্ছে, তাকে বলা হচ্ছে বিটা বৈচিত্র্য। আর গামা বৈচিত্র্যটা কি? এই সমগ্র অঞ্চলটার মধ্যে যে উদ্ভিদ এবং প্রাণীর যে বৈচিত্র্য বা জীবেদের যে বৈচিত্র্য, তাকে বলছে গামা বৈচিত্র্য। তাহলে কি বললাম? আলফা বৈচিত্র্য পুরো অঞ্চলটার মধ্যে কোনো একটি ছোট্ট অঞ্চলের বা ছোট্ট দ্বীপের যে বৈচিত্র্য, তাকে বলছে আলফা। এবং পুরো অঞ্চলটার মধ্যে ছোট্ট ছোট্ট দুটি অঞ্চলের মধ্যে পরস্পরের উদ্ভিদ এবং প্রাণীর যে বৈচিত্র্য, তাকে বলেছে বিটা। আর পুরো অঞ্চলটার মধ্যে যে উদ্ভিদ এবং প্রাণী পরস্পরের মধ্যে যে বৈচিত্র্য, তাকে বলেছে গামা বৈচিত্র্য। বোঝা গেল? তাহলে উদাহরণ হিসাবে গামা বৈচিত্র্য কি হবে? যে সুন্দরবন অঞ্চলে সমগ্র বদ্বীপের মধ্যে যে উদ্ভিদ এবং প্রাণীর বৈচিত্র্য, তাকে বলা হচ্ছে গামা বৈচিত্র্য। দেখো, জীব বৈচিত্র্যের ধ্বংসের কারণ বা কজেস অফ লস অফ বায়োডাইভার্সিটি। এই যে জীব বৈচিত্র্য ধ্বংসের কারণ, এই কোশ্চেনটি যে ক্লাস 12 4th সেমিস্টারে যারা রয়েছে তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 4 নম্বরে। আর হচ্ছে যারা গ্র্যাজুয়েশনে রয়েছে তাদের জন্য এই কোশ্চেনটি ইম্পর্ট্যান্ট হয়ে থাকে 4 নম্বরের জন্য। তো জীব বৈচিত্র্য ধ্বংসের কারণ সাধারণত দুটি কারণ হয়, একটি হচ্ছে প্রাকৃতিক কারণ, একটা হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণগুলো কি রয়েছে? একটা হচ্ছে জলবায়ুর পরিবর্তন। দেখো, যে ভারতে একটা জলবায়ু অবস্থান করছে, সেটা জানো যে মৌসুমী জলবায়ু। এই জলবায়ুতে যেসব উদ্ভিদ প্রাণী রয়েছে তারা মানিয়ে নিয়েছে। হঠাৎ করে যদি এই জলবায়ু পরিবর্তন হয়ে যায়, তাহলে এখানে যে উদ্ভিদ বা প্রাণীগুলো রয়েছে তারা সহজে টিকতে পারবে না, মারা যাবে। অর্থাৎ ভালোভাবে সহজভাবে যদি বলা যায় যে পার্বত্য অঞ্চলে যেসব পশুগুলো থাকে শীতল পার্বত্য অঞ্চলে, তাদেরকে যদি আমাদের এই উষ্ণ অঞ্চলে আনা হয় তাহলে তারা সেই পরিবেশে টিকতে পারবে না, মারা যাবে। বা আমাদের এই উষ্ণ অঞ্চলের যদি কোনো উদ্ভিদ প্রাণীকে ওই পার্বত্য শীতল অঞ্চলে নিয়ে যাওয়া হয়, তাহলে তারাও সেই পরিবেশে টিকতে পারবে না, মারা যাবে। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের ফলে সেই একই ঘটনা ঘটছে। বোঝা গেল? যে কোনো অঞ্চলে যদি হঠাৎ করে জলবায়ু উষ্ণ ছিল সেখানে হঠাৎ করে শীতল হয়ে যায়, সেখানে জলবায়ু পরিবর্তনের জন্য সেখানে উদ্ভিদ প্রাণী মানিয়ে নিতে না পারায় মারা যাবে। বোঝা গেছে? এবার হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়। পার্বত্য অঞ্চলে বা মরু বলো না, উপকূল অঞ্চলে হঠাৎ করে হচ্ছে পার্বত্য অঞ্চলে ধস নেমে গেল, ভূমিকম্পের কারণে ধস নেমে গেল। ধস নামার ফলে সেখানে প্রচুর পরিমাণে মানে যে ডাস্ট রয়েছে বা মাটি রয়েছে সেখানে হচ্ছে উদ্ভিদ বা প্রাণীর ওপর চাপা পড়ে গেল। চাপা পড়ে যাওয়ার জন্য সেখানে কি জীববৈচিত্র্য নষ্ট হবে। বা উপকূল অঞ্চলে হঠাৎ করে সুনামি হয়ে গেল, ঠিক আছে, বা প্রচুর পরিমাণে জোয়ার ভাটার সৃষ্টি হয়ে গেল, প্রচুর পরিমাণে বানডাকার সৃষ্টি হয়ে গেল, তাহলে সেখানে কি জীববৈচিত্র্য ধ্বংস হবে। মরুগ্রাস, এই যে বর্তমান দিনে আরাবল্লীকে কেটে ফেলা হচ্ছে, কেটে ফেলার ফলে এই যে আরাবল্লী পর্বতমালা এখানে রয়েছে, আর এখানে আমাদের রয়েছে কি থর মরুভূমি। তাহলে এই আরাবল্লীকে যদি কেটে ফেলা হয় তাহলে এখানে মরু গ্রাস করবে, আর মরু গ্রাস করলে এখানে যে জীববৈচিত্র্য ছিল সেখানে সম্পূর্ণ ধ্বংস হবে, হবে তো? তাহলে এই মরু গ্রাসের কারণে জীববৈচিত্র্য ধ্বংস হবে। এরপর রয়েছে ধূমকেতু। ধূমকেতু কি পৃথিবী থেকে পতিত হচ্ছে, ভূপৃষ্ঠে পতিত হচ্ছে। এই ধূমকেতু ভূপৃষ্ঠে পতিত হওয়ার ফলে সেখানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পতিত হবে এবং যেখানে পতিত হবে সেখানে যে জীববৈচিত্র্যটা ছিল সেখানে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। তাহলে বোঝা গেল এগুলো হচ্ছে প্রাকৃতিক কারণে হচ্ছে। এরপর আসবো মনুষ্যসৃষ্ট কারণ বা মানবিক কারণ। আবাসস্থলের সংকোচন। বর্তমান দিনে জনসংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাওয়ার ফলে মানুষের কি দরকার হচ্ছে? বসত বাড়ির প্রয়োজন হচ্ছে, রাস্তাঘাটের প্রয়োজন হচ্ছে, কলকারখানার প্রয়োজন হচ্ছে। সেই কারণে
যে অরণ্য অঞ্চলগুলো ছিল বা কৃষি জমি ছিল বা জলাভূমিগুলো ছিল, সেগুলা কি বুঝিয়ে ফেলছে। বুঝিয়ে ফেলার জন্য সেখানে উদ্ভিদ প্রাণীর আবাসস্থল সংকোচন হচ্ছে কিনা, হচ্ছে, যার যে কারণে সেখানে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। তারপর রয়েছে চোরা শিকার। মানুষ বিভিন্ন রকম লোভের লালসায় পড়ে বিভিন্ন উদ্ভিদকে বা প্রাণীকে মেরে ফেলছে এবং সেগুলো হচ্ছে বাজারে চড়া দামে বিক্রি করছে, যার জন্য সেই উদ্ভিদ বা প্রাণী বর্তমান দিনে বিলুপ্তির পথে। যেমন ধরে নাও রেড পান্ডা, রেড পান্ডার ওই যে চামড়াটা, সেটা দারুণ দারুণ শৌখিন ব্যাগ জিনিসপত্র তৈরি হয়ে থাকে। সেই কারণে রেড পান্ডাকে প্রচুর পরিমাণে হত্যা করা হয়। আজ বর্তমানে রেড পান্ডা বিলুপ্তি। বা যে কস্তুরী মৃগ রয়েছে, সেই কস্তুরী মৃগর নাভি হচ্ছে প্রচুর সুগন্ধি, সেই জন্য মানুষ সেই কস্তুরী মৃগকে হত্যা করেছে, বর্তমানে সেই কস্তুরী মৃগ বিলুপ্ত হয়ে গেছে। তারপর পয়েন্ট দেখো, আগন্তুক প্রজাতির অনুপ্রবেশ। আগন্তুক প্রজাতি মানে হচ্ছে বহিরাগত প্রজাতি। বহিরাগত যদি এই একটা অঞ্চল ছিল, এখানে উদ্ভিদ বিভিন্ন ধরে নাও কোনো এখানে একটা উদ্ভিদ রয়েছে, সেই উদ্ভিদটা এই অঞ্চলে হচ্ছে মানিয়ে নিয়েছে। এরপরে এই অঞ্চলে অন্য একটা উদ্ভিদ এলো, সেই উদ্ভিদ আসার পরে তো এখানে সে বসে থাকবে না, পুরো অঞ্চলটাকে সে কাভার করতে থাকবে। কাভার করার জন্য এখানে যে উদ্ভিদগুলো ছিল সেখানে তারা টিকতে পারবে না, তারা সহজে এখানে বিলুপ্ত হতে থাকবে। অর্থাৎ আগন্তুক প্রজাতির অনুপ্রবেশের কারণে সেই অঞ্চলে উদ্ভিদ এবং প্রাণীগুলো বিলুপ্ত হবে। যেমন উদাহরণ হিসাবে যদি ধরো যে মরিশাস দ্বীপ ছিল, সেই মরিশাস দ্বীপে হচ্ছে শুকর জাতীয় প্রজাতির আগমন ঘটার ফলে সেখানে যে ডোডো পাখি ছিল তাদের ডিমগুলো খেতে থাকে। বর্তমান দিনে সেই ডোডো পাখি বিলুপ্তি, বোঝা গেছে। বা এই যে আমাদের অঞ্চলগুলো দেখবে যে গম জাতীয় শস্যের সঙ্গে যে পার্থেনন জাতীয় সেই প্রজাতিগুলো হচ্ছে আগমন ঘটে, যার ফলে আমাদের এই অঞ্চলগুলো পুরো বহিরাগত প্রজাতির অনুপ্রবেশে ঘটার ফলে এখানকার জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। চারদিকে তোমরা দেখতে পাবে সেই পার্থেনন জাতীয় প্রজাতিটা। ঠিক আছে, এরপর হচ্ছে তারপরে পয়েন্ট হচ্ছে পরিবেশ দূষণ। জনসংখ্যা বৃদ্ধি ঘটছে, মানুষ প্রচুর পরিমাণে হচ্ছে কি করছে, বর্জ্য পদার্থ হচ্ছে মাটিতে ফেলে দিচ্ছে বা বিভিন্ন জায়গায় ফেলে দিচ্ছে, যার ফলে পরিবেশ দূষণ হচ্ছে, মাটি দূষণ হচ্ছে, ফলে সেখানকার জীববৈচিত্র্য সহজেই ধ্বংস হচ্ছে। তাহলে এগুলো ছিল জীববৈচিত্র্য ধ্বংসের কারণ। দেখো ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি, অর্থাৎ আমরা এই যে এতক্ষণ পড়লাম বায়োডাইভার্সিটি সম্বন্ধে, এই বায়োডাইভার্সিটির কি গুরুত্ব রয়েছে সেই গুরুত্বগুলো জানবো। সেটা দুই ধরনের গুরুত্ব হয়ে থাকে, একটা হচ্ছে বাস্তুতান্ত্রিক গুরুত্ব আর একটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। তার আগে বলে রাখি যে এই কোশ্চেনটাই 4 নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো বাস্তুতান্ত্রিক গুরুত্ব একটা হচ্ছে জলবায়ু নিয়ন্ত্রণ। জলবায়ু নিয়ন্ত্রণ নাকি ধরলো এখানে প্রচুর পরিমাণে উদ্ভিদ রয়েছে, প্রচুর পরিমাণে, তাহলে উদ্ভিদ থাকার কারণে এখানে প্রচুর পরিমাণে কি বাষ্পীমোচন হচ্ছে, আর বাষ্পীমোচন হওয়ার জন্য এখানে বাষ্পীমোচন হচ্ছে প্রচুর পরিমাণে, তাহলে এখানে ঘনীভূত হচ্ছে এবং মেঘ সৃষ্টি হওয়ার জন্য এখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে কিনা। বাষ্পীভবনের মাত্রা যদি এখানে বেশি হয়, বাষ্পীমোচনের মাত্রা, তাহলে এখানে সহজেই ঘনীভবন ঘটাচ্ছে, উপরে উঠে যাচ্ছে বাষ্পীমোচনটা, ঘনীভবন হয়, ঘনীভূত হয়, মেঘ সৃষ্টি হচ্ছে এবং সেখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে, তাহলে সেখানে জলবায়ু নিয়ন্ত্রণ করছে। যদি এটা মাইক্রো ক্লাইমেট হিসাবে হচ্ছে বা ক্ষুদ্র জলবায়ুর পরিবর্তন ঘটাচ্ছে, তাও তো জলবায়ু তো নিয়ন্ত্রণ করছে। বোঝা গেল। এবার হচ্ছে মৃত্তিকা সংরক্ষণ ও গঠন। উদ্ভিদের বাকল হোক, পাতা হোক, ফুল হোক, ফল হোক, মাটিতে পতিত হচ্ছে, মাটিতে পতিত হওয়ার ফল সেগুলো হচ্ছে পচার পরে কি মৃত্তিকা গঠনে সহায়তা করছে, আবার মৃত্তিকা সংরক্ষণ কিভাবে করছে, কোনো একটা উদ্ভিদের শিকড় মাটিকে শক্ত করে আঁকড়ে রাখছে, আঁকড়ে রাখার ফলে সেখানে মৃত্তিকার ক্ষয় রোধ করছে, যার জন্য সেখানে মৃত্তিকা সংরক্ষিত থাকছে। এবার আছে জীবের আধার। জীবের আধারটা কি, যে একটা পুরো জীব বৈচিত্র্যের মধ্যে উদ্ভিদ, প্রাণী, কীট পতঙ্গ, সরীসৃপ, পাখি, উভচর, আনুবক্ষণিক জীব, প্লান্টন, হাঁস, মুরগি ইত্যাদি ইত্যাদি প্রচুর পরিমাণে, মানে সমস্ত কিছু এই জীব বৈচিত্র্যের মধ্যে অন্তর্গত, তাই একে জীবের আধার বলা হয়, জীব বৈচিত্র্যকে জীবের আধার বলা হচ্ছে। বোঝা গেল। তারপরে রয়েছে পুষ্টিমৌলের সঞ্চয়। এই যে এই ঘটনাটা বললাম যে এখানে হচ্ছে উদ্ভিদ তার শিকড়ের মাধ্যমে মাটিটাকে আঁকড়ে রেখেছে, তাই তো,
তাহলে এখানে বৃষ্টিপাত হলেও সহজে এখানে যে মৃত্তিকাটা আছে সহজে হচ্ছে ক্ষয়ীভূত হচ্ছে না, যার জন্য এখানে যে পুষ্টি মৌলগুলো ছিল সেটা অন্য জায়গায় দ্রবীভূত হয়ে চলে যাচ্ছে না, স্থানান্তরিত হচ্ছে না বা দ্রবীভূত হচ্ছে না, যার জন্য কি এখানে পুষ্টি মৌলর সংরক্ষণ অবস্থায় থাকছে অবশ্যই। এবার আছে অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্বটা কি? মানুষের চাহিদা। মানুষের কি চাহিদা রয়েছে? তিনটে চাহিদা রয়েছে। এটা কি? খাদ্য, বস্ত্র আর বাসস্থান। তাহলে এই তিনটি চাহিদা কোথা থেকে পাবো? খাদ্য, বনভূমি অঞ্চল থেকে খাদ্য পেয়ে যাবো, যেমন হচ্ছে ফল পেয়ে যাবো, বিভিন্ন ধরনের মোম পেয়ে যাবো, ঠিক আছে, খাদ্য পেয়ে যাবো। বস্ত্র পেয়ে যাবো, পশুর ছাল থেকে পেয়ে যাবো, পশুর চামড়া থেকে বা বিভিন্ন গাছের ছাল থেকে বস্ত্র পেয়ে যাবো। বাসস্থান কি? যদি একটা ঘর বাড়ি বানাতে চাও কাঠের মাধ্যমে সহজে বানানো যাবে। তাহলে মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে তাই জীববৈচিত্র্য পূরণ করে থাকে। তারপরে পয়েন্ট কি? কাঁচামাল বা শিল্পের কাঁচামাল। ধরে লো কোনো একটি শিল্প তুমি স্টার্ট করতে চেয়েছো, তাহলে এই জীব বৈচিত্র্য থেকে সহজে সেই কাঁচামালটি পেয়ে যাবে। যেমন তুমি দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প চালু করতে চেয়েছো, তাহলে এখানে কি? যে গরু রয়েছে, সেই গাই রয়েছে, সেই গাই থেকে সহজে দুধ পেয়ে যাবে এবং দুধ থেকে তুমি দুগ্ধজাত শিল্প গড়ে তুলতে পারবে। বা কোনো একটা তুমি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প আহ, প্রতিষ্ঠা করতে চেয়েছো, তাহলে সেই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের জন্য বিভিন্ন ধরনের সবজি হোক বা দুগ্ধজাত দ্রব্য হোক, হ্যাঁ, বা টমাটো হোক, বিভিন্ন রকমের, সেগুলো কোথায়? এই জীববৈচিত্র্যের মধ্যে পেয়ে যাবে, পাবে তো। তাহলে হচ্ছে শিল্পের কাঁচামাল হিসাবে এই জীববৈচিত্র্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবার হচ্ছে বনজ সম্পদ। বনজ সম্পদ কি? কাঠ, পালা, ফুল, ফল, মোম, মধু, সমস্ত কিছু সমস্ত কিছু এই বনজ সম্পদটি এই জীববৈচিত্র্যের মধ্যে পেয়ে যাবে। তাহলে এগুলো ছিল অর্থনৈতিক গুরুত্ব। আর একটা গুরুত্ব বলে রাখি, সেটা কি? ধর্মীয় পূজা অর্চনা বা ধর্মীয় ক্ষেত্রে। যেমন হচ্ছে তোমরা পড়ে সরস্বতী পূজা কি বলো? বিদ্যাং দেহি নমস্তুতে। তাহলে এই যে সরস্বতী মায়ের পূজার জন্য ফুল, বেলপাতা, হ্যাঁ, বা ধুনোচির লাগছে, তো এগুলো কোথা থেকে আসছে? নিশ্চয়ই এই জীববৈচিত্র্য থেকেই আসছে। তাহলে সমস্ত কিছু ক্ষেত্রেই এই জীববৈচিত্র্য গুরুত্ব রয়েছে। জীববৈচিত্র্য সৃষ্টি ও বিনাশে মানুষের ভূমিকা। জীববৈচিত্র্য যে সৃষ্টি হচ্ছে বা বিনাশ ঘটছে, সেক্ষেত্রে মানুষের কি ভূমিকা রয়েছে? এক নাম্বার রয়েছে জীববৈচিত্র্য সৃষ্টিতে মানুষের কি ভূমিকা রয়েছে। দেখো, জীববৈচিত্র্যের সমৃদ্ধকরণ, অর্থাৎ তোমরা বাড়ির পাশে যে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে থাকো বা বিভিন্ন ধরনের পোলট্রি খামার হোক, পশুচারণ ভূমি হোক, ক্ষেত্র, সেগুলো গড়ে তোলো তো। তাহলে সেই যে এগুলো গড়ে তুলছো বা তাদের হচ্ছে পরিমাণটা বৃদ্ধি করছো, যার কারণে জীববৈচিত্র্যের পরিমাণ বৃদ্ধি করছো, হ্যাঁ কি না? বা কোনো একটা পুকুর খনন করলে সেখানে মাছ চাষ করছো, মাছ চাষ করা মানে কি? সেখানে কি? জীববৈচিত্র্যটা বৃদ্ধি করা বা জীববৈচিত্র্য সমৃদ্ধকরণ হচ্ছে, এটাই আর কি। তারপর রয়েছে ইকো ট্যুরিজম। ইকো ট্যুরিজমটা কি? না, কোনো অঞ্চলে প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের কোনোরূপ ক্ষতি না করে যে পর্যটন কেন্দ্রগুলো গড়ে তোলা হয় তাকে বলা হয় ইকো ট্যুরিজম। অর্থাৎ এক্ষেত্রে বলা যাবে যে এগুলো পরিবেশেরও কোনো ক্ষতি করবে না এবং মানুষেরও কোনো ক্ষতি করবে না, অথচ সেগুলো পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে, তাকে বলা হয় ইকো ট্যুরিজম। যেমন উড়িষ্যার নন্দনকানন আছে, সেখানে এই ইকো ট্যুরিজমটা গড়ে উঠেছে। আর এই ইকো ট্যুরিজম গড়ে তোলার জন্য কি? সেখানে জীববৈচিত্র্য বৃদ্ধি করছে। তারপর হচ্ছে বনভূমি সৃষ্টি। দেখো, সামাজিক বনসৃজন বা কৃষি বনসৃজন জানো জিনিসটা? সেই সামাজিক বনসৃজন বা এই রাস্তার পাশে, রাস্তার এই পতিত জমিগুলো রয়েছে, এই রাস্তার পাড়ে বা নদীর পাড়গুলোতে এখানে বৃক্ষরোপণ করা হলো, বা যে কৃষি জমি রয়েছে কৃষি জমির আলগুলোতে বৃক্ষরোপণ করা হলো। তাহলে সেখানে বৃক্ষরোপণ করা হলো মানে কি? সেখানে জীববৈচিত্র্যটা বৃদ্ধি ঘটানো হলো। বনভূমি সৃষ্টি করা হচ্ছে মানে কি? সেখানে জীববৈচিত্র্যটা বাড়ানো হচ্ছে বা জীববৈচিত্র্যের উৎপত্তি ঘটানো হচ্ছে, তাই তো। তারপর রয়েছে জীব প্রজাতির সংরক্ষণ। তোমরা ইনসিটু সংরক্ষণ, ইনসিটু 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 আর এক্সিটু কনজারভেশন, নামটা শুনেছো?
ওএন কনজারভেশন। তাহলে ইন সিটু সংরক্ষণটা কি? যে যখন কোনো উদ্ভিদ বা প্রাণী প্রজাতিকে নিজস্ব বাসস্থানেই সংরক্ষণ করা হয় তাকে ইন সিটু সংরক্ষণ বলছে। আর এক্স সিটু মানে এক্স মানে বাইরে, অর্থাৎ কোনো উদ্ভিদ বা প্রাণী প্রজাতিকে নিজস্ব বাসস্থানের বাইরে নিয়ে গিয়ে যখন সংরক্ষণ করা হয় তখন তাকে এক্স সিটু সংরক্ষণ বলা হয়। এটা জানো তো? তাহলে এই ইন সিটু এবং এক্স সিটু সংরক্ষণ করার ফলে সেখানে কি জীববৈচিত্র্য সংরক্ষিত থাকছে। কারণ একটা বাঘ, একটা বাঘ ধরে নাও, একটা বাঘ বাদ দাও, একটা বাঘের প্রজাতি যদি বাঘ তো বর্তমান দিন কি বিলুপ্তির পথে, তাহলে এই বাঘকে যদি সংরক্ষণ না করা হয় তাহলে পরবর্তীকালে বিলুপ্তি হয়ে যাবে। তাহলে সংরক্ষণ করা হচ্ছে বলেই তো জীববৈচিত্র্যটা বৃদ্ধি ঘটছে, তাই তো এই জিনিস। এইবারে দেখো জীববৈচিত্র্য বিনাশে মানুষের ভূমিকা, যেটা তোমরা পড়লে জীববৈচিত্র্য ধ্বংসে মানবীয় কারণগুলো ছিল না, যে আবাসস্থলের সংকোচন, চোরা শিকার, বহিরাগত প্রজাতির আগমন, অরণ্য ধ্বংস, এগুলো সেই পয়েন্টগুলো এখানে হবে। তাহলে কি বললাম, জীববৈচিত্র্য সৃষ্টি এবং বিনাশে মানুষের ভূমিকা বোঝা গেল।